বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন মিডনাইট স্পেশাল। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আসল ভূতের গল্প। এই গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজ ভৌতিক গল্প সমগ্র থেকে। মুস্তাফা সিরাজ জন্মগ্রহণ করেন 14ই অক্টোবর 1930 সালে মুর্শিদাবাদ জেলার খোসবাসপুর গ্রামে। গল্প পাঠে এবং পণ্ডিত মশাইয়ের চরিত্রে সুমন, বাবা এবং দাদার চরিত্রে রাহুল, পোস্টার ডিজাইনে শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে টিম জেরি, পরিচালনায় পূজা সর্দার। শুরু হচ্ছে আজকের গল্প। ভূতের গল্প তো অনেকেই শুনেছে, কিন্তু দেখেছে কজন? যারা দেখেছে বলবে তারা কিন্তু নকল ভূত দেখেছে। আসল ভূত কি দেখা দেয়? বলবে ভূত আবার আসল নকল আছে নাকি? আলবাদ আছে। যেমন ধরো, দুপুর রাত্রে পাঁচিলের ধারে হঠাৎ দেখলে ঘোমটা পড়ে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ভীষণ ভয় পেয়ে চেঁচামেচি করে ঘরে ঢুকলে। তখন বাবা গিয়ে দেখলেন খ্যান্তি পিসি দিনে কাপড় শুকাতে দিয়েছিলেন তারে, তোলা হয়নি। বাতাস বইছিল জোরে, কাপড় উড়ে গিয়ে জবা গাছের মাথায় জড়িয়ে গেছে। আর তাই দেখে হঠাৎ ভূত ভেবে বসে আছো। এই হলো নকল ভূত। নকল ভূত আমিও কম দেখিনি, কিন্তু সে গল্প শুনিয়ে লাভ নেই। আমার বোকামি ধরা পড়বে, তোমরাও হেসে খুন হবে। নিজের বোকামির কথা কি কেউ বলতে চায়? আমি একবার একটা আসল ভূত দেখেছিলাম, একেবারে নির্ভেজাল আদি অকৃত্রিম ভূত, যেই ভূতের গায়ে অনায়াসে বিশুদ্ধ এবং টাটকা বলে লেবেল এঁটে দেওয়া যায়। কিন্তু এখন যেমন সহজভাবে বলে যাচ্ছি, আসল ভূতটা দেখবার সময় মোটেও ব্যাপারটা সহজ ঠেকেনি। ওরে বাবা, সে বড় গোলমেলে ব্যাপার। আর সেই দৃশ্যের কথা মনে পড়লে আমার গায়ের রক্ত আজও ঠান্ডা হয়ে যায়। তখন আমার বয়স মোটে 12 বছর, পড়ি ক্লাস 8-এ। আমাদের স্কুলটা ছিল দুটো গায়ের মাঝখানের মাঠে, একেবারে নিরিবিলি জায়গায়। চারিপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়, পেছনে পুকুর পাড়ে কলকে বনের জঙ্গল, তার মাঝখানে মুক্তকেশীর মন্দির, ভাঙাচোরা কতকালের পুরনো মন্দির। সাপের ভয়ে ওই দিকটাতে ছেলেরা খুব কমই যেত। আমার একটা সহপাঠী ছিল, তার নাম পোদো। কালো কুচকুচে চেহারা, বলিষ্ঠ গরম। খেলাধুলায় খুব ঝোঁক ছিল তার, কিন্তু পড়াশোনায় তেমন কিছু নয়। কোনো রকমে টেনে টুনে পাশ করে যেত। আমার সঙ্গে পোদোর ভাব হওয়ার কারণ, ক্লাসের মাস্টারমশাই পড়া জিজ্ঞেস করলে আমি ওকে ফিসফিস করে বলে দিতুম। পরীক্ষার সময় তো কথাই নেই, আমার খাতা থেকে টুকতে দিতুম। এতে আমারও লাভ ছিল। কারোর সাথে ঝগড়াঝাটি হলে পোদো আমার পক্ষ নিত। তখন পাড়াগায় প্রচণ্ড ম্যালেরিয়া জ্বরের উপদ্রব ছিল। মহামারীর মতন গা উজাড় হয়ে যাচ্ছিল এই রোগে। বাৎসরিক পরীক্ষার কয়েকদিন আগে বেচারা পোদো ম্যালেরিয়ায় ভুগে মারা গেল। আমি একেবারে একা হয়ে গেলুম, যেন মন ভেঙে গেল। পড়াশোনা যা করেছিলুম সব গেলুম ভুলে যেন। ইংরেজি আর বাংলা পরীক্ষা কোনো রকমে দিলুম। তৃতীয় দিন ভূগোল আর সংস্কৃত। ভূগোলও মোটামুটি হলো, কিন্তু সংস্কৃতর প্রশ্ন দেখে চক্ষু চড়ক গাছ। একে তো পণ্ডিত মশাইয়ের ক্লাসে বারবার ফাঁকি দিয়েছি, তার উপরে এই দেবভাষার ব্যাকরণের ব্যাপারটা আমার কাছে প্রচণ্ড হেয়ালি ঠেকেছে বারবার। তখন শীতের বিকেল নেমেছে। স্কুলের পেছনের গাছপালার ঘন ছায়ায় ঘরের ভেতরটা আবছা হয়ে আছে। তখন গায়ে বিদ্যুৎ ছিল না। আমি জানালার পাশের সিটে বসেছিলাম, প্রশ্নপত্র নিয়ে আকাশ পাতাল ভাবছি। হঠাৎ চোখের কোণ দিয়ে দেখলুম, হ্যাঁ, সেই পোদোই বটে। পরনে খাকি হাফ প্যান্ট, গায়ে ময়লা একটা শার্ট, জানালার বাইরে ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করছে। প্রায় তক্ষুনি চেঁচিয়ে উঠলাম, পোদো! আর কি, ভয়ে নয়, আনন্দে। কিন্তু তক্ষুনি মনে পড়ে গেল পোদো তো মারা গেছে। আর তক্ষুনি সারা শরীর হিম হয়ে গেল। ভয়ে চোখ বুজে ফেললুম।
সংস্কৃতের পরীক্ষাতে পণ্ডিত মশাই নিজেই গার্ড দিচ্ছিলেন ঘরে। বললেন, ও কিরে তপু, ধ্যান করছিস নাকি? হ্যাঁ, চোখ খুলে কাচুমাচু মুখে বললাম, পদু স্যার। পদু, পদুর জন্য শোক প্রকাশ করছিস? হ্যাঁ, এই বলে পণ্ডিত মশাই অকারণে হাসতে লাগলেন। ঘর শুদ্ধ ছেলেরাও আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করল। পণ্ডিত মশাই তারপর হাসি থামিয়ে গজরে উঠে বললেন, বন্ধুর জন্য শোক প্রকাশ পরে হবে, বুঝেছো? পণ্ডিত মশাই কিন্তু ভীষণ রাগী মানুষ। পড়া না পারলে দেওয়ালে মাথা ঠুকে দিতেন, নয়তো কান ধরে মোড়ক করে রাখতেন। এমন সব শাস্তি দিতেন আমাদের। তাই ওনাকে আর কিছু বলার সাহস হলো না। লেখার ভান করলুম, কিন্তু মন অস্থিরই রইল। আবার একটু পরে চোখের কোণ দিয়ে জানালার বাইরে তাকালুম। কি আশ্চর্য, পদই তো ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমার পানে মিটমিট করে তাকিয়ে কি ইশারা করছে। এবার স্পষ্ট দেখলাম তার হাতে একটা কাগজ। কাগজের দিকে ইশারা করে সে কিছু বলতে চাই যেন। কাঁপতে কাঁপতে বললুম, পদু স্যার। পণ্ডিত মশাই এবার সোজা আমার কাছে এসে পাঁচ পড়ার মতন আওয়াজ দিয়ে বললেন, রসিকতা হচ্ছে, রসিকতা, পাষণ্ড, অন্ডাল বলিবাদ। তখন আমার গলা শুকিয়ে গিয়েছে, বোধহয় ধরেছেন যেন। অতি কষ্টে বললুম, জল খাবো স্যার। ক্লাসের ছাত্রদের জল খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। বাইরে টিউবওয়েলে গিয়ে জল খেয়ে আসতে হতো। টিউবওয়েলটা ছিল খেলার মাঠের একটা কোণে। পণ্ডিত মশাই দাঁত খিচিয়ে বললেন, জল খাবি তো পদো পদো কেন করছিস মুখুক? যাও গে জল খেয়ে এসো। বাইরে গেলুম, কোথাও কেউ নেই। পরীক্ষার সময় আজকালের মতন গার্জেনরা তখন স্কুলের আনাচে কানাচে দাঁড়িয়ে থাকতো না। ভয়ে ভয়ে টিউবওয়েলের কাছে গিয়ে সেই ঝোপটার দিকে তাকালুম। না, কেউ নেই তো ওখানে। এক হাতে টিউবওয়েলের হাতল চিপে জল খাওয়া ভারী কঠিন। হঠাৎ মনে হলো হাতলটা কেউ চাপ দিচ্ছে। গলগল করে জল পড়তে দেখলুম। জলের তেষ্টা এত বেশি যে অত কিছু লক্ষ্য না করে জল খেতে থাকলুম। জল খাবার পর ভয়টা অনেকটা কেটে গেল। তখন মনে হলো নেহাতি চোখের ভুল। সেই সময় চোখ গেল মুক্তকেশীর মন্দিরের দিকে। তেমনি আবার বুকটা কেঁপে উঠল। কি অবাক, বোধ মন্দিরের বারান্দা থেকে হাতের ইশারা করে ডাকছে। মনে হলো তাহলে নিশ্চয় পদো একেবারে মারা পড়েনি। তার মানে শ্মশানে গিয়ে যেভাবেই হোক বেঁচে উঠেছিল, কিংবা কোনো সাধুর দয়ায় প্রাণ ফিরে পেয়েছিল। আমাদের খবরটা কোনো কারণে জানানো হয়নি। ছেলে মানুষের বুদ্ধিতে ব্যাপারটা এইভাবেই ব্যাখ্যা করল। মরিয়া হয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। সামনে গিয়ে চেঁচিয়ে বললুম, পদো, তুই বেঁচে আছিস? পদো ঠোঁটে আঙুল ডেকে ইশারায় চুপ করতে বলল। তারপর বারান্দার উপর থেকে এক টুকরো ভাঁজ করা কাগজ ফেলে দিল। কাগজটা খুলে দেখি সংস্কৃতের প্রশ্নের কতকগুলো উত্তর লেখা রয়েছে। ঠিক এইগুলোই আমার জানা ছিল না। কাগজের গোটা গোটা অক্ষরের লেখার উত্তরগুলো প্রাণপণে মুখস্থ করতে থাকল। ওদের বাঁচা মরার ব্যাপারটা তখন মাথায় আর নেই, পরীক্ষা বলে কথা। একটু পরে আচমকা কে আমার কানটা ধরে ফেলল। অমনি আটকে উঠে দেখি পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই চেরা গলে চেঁচিয়ে উঠলেন, ওরে হতচ্ছাড়া তস্কর, ওরে কুটবুদ্ধি কুসমান্ডু, পড়াশোনায় ফাঁকি দিয়ে এখন এমন চুরির রাস্তা ধরেছিস? কাঁদো কদে সুরে বললাম, না স্যার। বাবা বাবা কি জবর তস্কর বালক। পণ্ডিত মশাই আমাকে সেই কাগজটা শুদ্ধ হিড়ির করে টেনে নিয়ে চললেন। ক্লাস 8-এ ফেল করলুম সেবার। সে ওই পদের ভূতের জন্যই। কিন্তু কেউ কি সে কথা বিশ্বাস করল? বাবা বললেন, পড়াশোনা করবে না, তাই টুকলি পাই ছাড়া উপায় ছিল না। ধরা পড়ে বেচারা পদর ঘাড়ে চাপাচ্ছে। কিন্তু কাকে বোঝাবো ব্যাপারটা কতটা সত্য? আমি বললুম, কিন্তু হাতের লেখাটা তো আমার নয়, পদুর লেখা, ওটা মিলিয়ে দেখে নাও না। শুনে দাদা বলল, অত বাবা, অশোকের আগে পদো তোর কাছে সংস্কৃতের মানে বইটা নিয়ে গিয়েছিল না? আমি দেখেছি। বইটা ফেরত আনার পর ওটার মধ্যে পদর হাতে লেখা একটা কাগজও ছিল। চালাকি করিস নে।
কিন্তু আমি দেখিনি কোনো কাগজ। যাকগে, যা হওয়ার হয়ে গেছে। এই গল্পটা এতদিন কাউকে বলিনি, বললেই বলবে টুকলি ভাই করতে গিয়ে ভূতের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে। মহা ধরিবার ছেলে রে বাবা। শুনছিলেন আসল ভূতের গল্প। গল্প পাঠে এবং পণ্ডিত মশাইয়ের চরিত্রে সুমন, বাবা এবং দাদার চরিত্রে রাহুল, পোস্টার ডিজাইনে শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে টিম সিডি, পরিচালনা পূজা সর্দার। আমরা আবারও ঠিক আসবো আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর ও হারিম করা ভৌতিক গল্প নিয়ে। শুনতে ভুলবেন না। Till then, like, share and subscribe and don't forget to press the bell icon. মহা ধরিবার ছেলে রে বাবা।